কমিটির সদস্যরা মিলে এবং বৃদ্ধাশ্রমের যে সমস্ত কর্মচারী উনি আমাদের মিউনিসিপ্যালিটিকে উৎসাহিত করেছেন। রাজ্যের বিভিন্ন মানুষ, বৃদ্ধ মানুষ অসহায়ভাবে দিন কাটাচ্ছে, তাদের জন্য এবারে একবার জোরে করতালি দিয়ে আমরা বরণ করে নিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে। আজকে একটি বিশেষ দিনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ভক্তিমূলক গানের অনুষ্ঠান রয়েছে। মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ব্যবস্থাপনায় অনুষ্ঠান হতে যাচ্ছে। জোরে করতালির মধ্য দিয়ে আমরা এই শুভ মুহূর্তটুকু ধরে রাখতে চাই। অসীম দাস মহোদয় উনি এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা করে দিয়েছেন। সো এটা আমাদের কাছে একটা, এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট সভানেত্রী শ্রীমতী মিলন প্রভা মজুমদার মহোদয়, সবাইকে আমি এখন এখানে 50 জন বৃদ্ধ মায় আছেন এবং তাদের সেবার নিয়োজিত আছেন 10 জন সেবিকা। আমার দর্শক যে 50 জন এখানে রয়েছে তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এই নববর্ষে। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত শ্রীমতী নীতি দেব মহোদয়া, পূর্বোদয় সংস্থার সম্পাদিকা, শ্রী দীপক মজুমদার, মেয়র আগরতলা কর্পোরেশন, ডক্টর দিলীপ দাস, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক, স্বামী শুভঙ্করানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা, শ্রী জিতেন্দ্র কান্ত ঠাকুর, ডিজিএম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং এখানে উপস্থিত সমস্ত সুধীজন মায়েরা, বোনেরা, বন্ধুরা, বিশেষ করে এখানে সমস্ত মহিলা যারা পুরো জীবনের এক অধ্যায় লিখে এখানে পৌঁছেছেন। এক সময় ছোট্ট মেয়ে ছিল, তারপর ধীরে ধীরে কিশোরী হয়েছে, তারপর পড়াশোনা, তার কর্মজীবন, বিবাহ, তারপর মা, আমাদের মতো সন্তানের জন্মদাতা, মাতৃত্ব, তারপর পরিবারকে সামলানো, মানে গৃহমন্ত্রীর ভূমিকা কাজ করা, নিজের ছেলে মেয়ে পরিবারকে সামলিয়ে তাদেরকে এক দিশা দিয়ে এস্টাবলিশ করে তারপর বার্ধক্যে এসে এই অবলম্বনে আপনা করে। আমি তো বলবো মাঝে মাঝে এসে তাদের কাছ থেকে জীবনশৈলী সম্বন্ধে জানা, পুরো জীবন ওনাদের কাছে রয়েছিল এবং কি কি করেছেন, কিভাবে ছোটবেলা থেকে উঠে আজকে এখানে পৌঁছেছেন, সেই বিষয়ে জানা। 2018-তে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী নাতে কাজ করার জন্য। আমি কাজ করি, চেষ্টা করি। আমার গর্ব হয় এখন যখন টিএসআর এর চাকরি হয়েছে, যখন দেখি বড় মাত্রায় মহিলারা আন্দোলন করে
মেয়েরা এসে যে আমাকে চাকরি দিতে হবে, আমাকেও নিতে হবে। এটিএস এর এক সময় মহিলারা যেতে চাইতো না, কারণ কি কঠিন চাকরি, দুর্গম এরিয়াতে যেতে হয়, লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, চ্যালেঞ্জিং। আজকে ত্রিপুরার মেয়েরা চ্যালেঞ্জ স্বীকার করছে, আজকে টিএসআর এর জন্য লড়াই করছে, আগামী দিনে এয়ারফোর্সে যাওয়ার জন্য লড়াই করবে। আমি সেই দিন দেখছি যে ত্রিপুরার মহিলাদের মধ্যে আজকে সেই স্পিরিট এসছে। আর তার জন্য এই ত্রিপুরার যে প্রথমবার আমি ঘোষণা করেছি অনলি 500 মহিলা কনস্টেবল নেব, মহিলা ওমেন, আর বাকি 500 পুলিশ নেব। তার মধ্যে 10% রিজার্ভেশন আছে, তার মধ্যে 51 আসবে। আজকে ত্রিপুরা সেই দিশাতে চলা শুরু করেছে। তাদের মানসিকতা ছিল না, তাদের সেই কর্ম করার যোগ্যতা ছিল। বন্ধুরা, শুধু সেই জায়গা নয়, ত্রিপুরা সরকার আমরা নির্ণয় করেছি আগামী কিছুদিনের মধ্যে সেই রূপরেখা চলে আসবে যে 25 এবং তার ঊর্ধ্বে যত মহিলা ত্রিপুরা রাজ্যে আছে তাদের কোনো না কোনো রোজগারের ব্যবস্থা এই সরকার করবে নিশ্চিত, কোনো না কোনো রোজগার। কারণ মহিলা সশক্তিকরণ, মাতৃকে যতক্ষণ মাকে সশক্তিকরণ না করা হবে কোনো দিন ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াতে পারে না। সেটা কমসে কম নরেন্দ্র ভাই মোদী বোঝে, আর আপনাদের ছেলে বিপ্লবকে বোঝে। মাকে দাঁড়া করাতে হবে। মা যখন দাঁড়ায়, মার কাছে যখন টাকা আসে, মা যখন রোজগার করে, তখন ছেলে মেয়ে স্বামী তার ঘরের পরিজন সবার জন্য সমভাবে বন্টনের ব্যবস্থা করে। কিন্তু সেই পরিবারে কোনো ছেলে চাকরি পেল, ছেলে রোজগার করলো কোনো, তো সে তার নিজের ফ্যামিলির জন্য নির্ণয় করে। পত্নী, ছেলে, মেয়ে, তার উপর হলে মা বাবা, এর বাইরে না। কিন্তু মা যখন রোজগার করে, ছেলে মেয়ে স্বামী দেবর ননদ শ্বশুর শাশুড়ি কমসে কম তার জন্য চিন্তা করে। তার জন্য মহিলাকে সশক্তিকরণ যখন করা হয় তখন সমাজ ব্যবস্থার মধ্যে এক আমূল পরিবর্তন হয়। আর এমনি তো আমরা ভারত মাতা বলি, দুনিয়ার মধ্যে একই দেশ যাকে মাতার উপরে আমরা প্রণাম করি। বাকি কেউ বলে না পাকিস্তান মাতা, কেউ বলে না নেপাল মাতা, কেউ বলে না ভুটান মাতা, কেউ বলে না আমেরিকা মাতা, শুধু ভারত মাতা। তো মাতাদেরকে, মায়েদেরকে সম্মান করা এই ভারতের। তো ভারত কিসের জন্য পরিচিত দুনিয়ার মধ্যে? কি কারণে পরিচিত পুরো দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত? আধ্যাত্মিকতা। ভারত পুরো দুনিয়ার মধ্যে আধ্যাত্মিকতার জন্য পরিচিত, সেটাই ভারতীয়ত্ব। তার জন্য ভারত পুরো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব। কিন্তু বিগত 25 বছরে, তার আগেও দেখেছি যে ভারতীয়ত্ব, আধ্যাত্মিকতা যেটা রয়েছে তার মধ্যে আঘাত করা, বিভিন্ন ধর্মের যারা গুরু আছেন তাদের মধ্যে আঘাত করা, তাদেরকে তিরস্কার করা, মন্দির মসজিদ গির্জা যারা যায় তাদেরকে তিরস্কার করা। আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, সেটাই তো আমাদেরকে ধরে রাখে। আগে শুভঙ্করানন্দ স্বামীজি রয়েছেন রামকৃষ্ণ মিশনের, ওনারাই তো সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখে, ওনারাই তো সংস্কৃতিকে আগে নিয়ে যায়। আজকে বিপ্লব দেব, তার পেছনে দেব সারমেন কোথা থেকে এসছে? কেন এসছে? কে দিয়েছে? পরম্পরা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা। বিপ্লব দেবের ছেলে হবে, তার সঙ্গে আবার দেব যাবে, নাম আলাদা হতে পারে, দেবটা যাচ্ছে। দেব কে দিয়েছে? এখানে যারাই আছে তার সবার সঙ্গে পেছনে একটা সারনেম আছে। নাম পরিবর্তন হয়, পেছনের সারনেমটা পরিবর্তন হয়। এটা ভারত, এটা ভারত, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সবচেয়ে যে স্বাভিমানের বিষয়, আমাদেরকে এক জায়গায় ধরে রাখে। আমরা সেখানে বলি সিধা বাংলা কোন বংশে, বংশ পরম্পরা, শাদী বিবাহ, জন্ম মৃত্যু,
যদি মন্দিরে পূজা করতে যাই, মাতা বাড়িতে যাই, তো বিপ্লব দেবের সঙ্গে জিজ্ঞাসা করে গোত্রটা কি। এটা ভারত। গোত্র জিজ্ঞাসা করলে কি বলি? কোন মুনি ঋষির নাম নেই। কাশ্যপ গোত্র। উনি কোন ধনবান রাজা নন, উনি এই গরিব আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। তার সঙ্গে আমরা জুড়ে দিই যে আমরা ওনার বংশজ। আমরা কোনো অহংকারী সাম্রাজ্যবাদী ব্যক্তির সঙ্গে জোড়াই না। বাকি সব দুনিয়াতে আমরা দেখেছি যে কার সঙ্গে জড়বে, যে আমরা ইংল্যান্ডের সেই মহারানীর বংশজ। কিন্তু ভারতে আমরা কি বলি? আমরা সেই মুনি ঋষি বংশজ। তার মানে যেটা আমি প্রথম বলেছি, আধ্যাত্মিকতা ভারতের কি আত্মা, সেটাই আমাদের সারনামে আমাদের পেছনে যায় আর অনন্তকার জন্য চলবে। তাই আমি এই সুন্দর জায়গা থেকে, যেটা আমার স্বপ্ন, যে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া, এক স্বাভিমানী ত্রিপুরা দেওয়া, ট্রান্সপারেন্ট ত্রিপুরা দেওয়া, আমরা চেষ্টা করি, কাজ করে যাচ্ছি। মানুষ জবাব দেবে। এবার লোকাল বডির সিভিক যে ইলেকশন হয়েছে, তাতেও মানুষ জবাব দিয়েছে। মানুষ বোঝে, আমরা অনেক সময় বুঝি যে আমি মুখ্যমন্ত্রী, আমি এমএলএ, আমি অফিসার, আমরাই বুঝি, বেশি বুঝি, এমন না। আমি গ্রামে গঞ্জে ঘুরি, সবচেয়ে বুঝি কেউ কেউ বুঝে। তার মধ্যে সে মানসিকতা আছে। গ্রামের সাধারণ মানুষ, কৃষক পরিবারে যে মনরেগার কাজ করে, জমিনে খেতে যায়, আমাদের অন্নদাতা, ওনারা সবচাইতে ত্রিপুরাকে বোঝে। আমাকে অনেক সময় সাংবাদিকরা বলে, দাদা এত কাজ করেছেন, প্রচার নেই, প্রচার নেই। কেউ বলে না দাদা, কিন্তু এমন নয়। আমার ত্রিপুরার মানুষ সব জানে ত্রিপুরাতে কি কি হচ্ছে, আগামী দিন কি কি হবে, সবকিছু গ্রামের এক একটি মহিলা জানে, এক একটি মা জানে, এক একটি বোন জানে। আমার একটাই বিষয়, যখন মা জেনে যায় তো পরিবার নিশ্চিত জানবে। সেই দিশাতে ত্রিপুরাকে আমরা নিয়ে যাচ্ছি। আমরা অপপ্রচার করি না। আগে যে দলটি সরকারে ছিল, সে অপপ্রচার, মিথ্যা প্রবঞ্চনা, তার জন্য বারবার প্রচার করে, প্রবঞ্চনাকে, মিথ্যাকে বারবার প্রচার করতে হয় এস্টাবলিশ করার জন্য। এটাই করে যাচ্ছে এখনো। এটিএসআর এর নিয়োগ নীতিতে আমি দেখছি সেটাই বলছে। আমি তো আগেও বলছি, হিম্মত হলে আসো, বড় যে এর চাইতে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি তোমাদের জীবনে কোনো জায়গা দেখাতে পারেছো কিনা, তার উদাহরণ নেই ত্রিপুরাতে। আজকে টিপিএস এর মাধ্যমে হোক, ট্যাটের মাধ্যমে হোক, আজ পর্যন্ত কেউ উংলি তুলতে পারেনি তার মধ্যে। ট্রান্সপারেন্ট সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার। নরেন্দ্র মোদী যে মন্ত্র শিখিয়েছে, ত্রিপুরার গ্রামে গঞ্জে সেই মন্ত্র ব্যবস্থার মাধ্যমে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আজকে কিস্তি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 12:30টার সময় সম্বোধন করবেন দেশবাসীকে, আমিও সেখানে যাব। এখন 2000 টাকা করে 3 কিস্তিতে 6000 টাকা কৃষকদেরকে দেওয়া হয়। কোন কৃষক পরিবার বলতে পারবে না 5 পয়সা কাউকে কমিশন দিতে হয়, বা কাউর বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিতে হয়, বা তার কাছে বলতে হয়। নরেন্দ্র ভাই মোদী সেই ব্যবস্থা ভারতের মধ্যে তৈরি করেছেন বন্ধু। আর যিনারা এখানে 25 বছর কর্মরত ছিল, কি তাদের ভয়, কি তাদের মানুষকে চাকরি দিতেন? তো হাইকোর্টে চলে যায়, সুপ্রিম কোর্ট নিরস্ত করে যায়। কিন্তু এই পর্যন্ত এই সরকার যাই চাকরি দিয়েছে, রেকর্ড করেছে, 2 দিনের মধ্যে প্রায় 2800 চাকরি দিয়েছে ত্রিপুরা সরকার। 2 দিনের মধ্যে আছে নজির ত্রিপুরাতে, 2 দিনে 2800 চাকরি দিয়েছে। তাই আমি ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব, আজকে এই ইংরেজি শুভ নববর্ষে পজিটিভিটির সঙ্গে চিন্তা করুন।
নিরাশ না হওয়া। মোদি আছে তো সবকিছু হবে। আগামী 4 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী জি ত্রিপুরার মানুষকে সম্বোধন করার জন্য আসবেন। উনি যে ত্রিপুরার মানুষকে সম্মান দিয়েছিলেন 2019 এসে, আমি জীবনও সেটা বলবো না মৃত্যু পর্যন্ত। আমার জামদুরিতে গ্রামে জন্ম হয়েছে, সেই জায়গায় উদয়পুর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বলেছিলেন? প্রধানমন্ত্রী বলেছেন, হে ভারতবাসী, আসো ত্রিপুরার মানুষকে দেখো, বোঝো, এরা দূরদর্শী, এরা মেহনতি, এরা নির্ণয় করতে জানে, ওনারা ভারতকে ভবিষ্যৎ দেখানো হিম্মত রাখে। আর পূর্ব দিকে নর্থ ইস্টে সূর্যোদয় হয়। নর্থ ইস্টে আমরা যখন ভগবানকে ঘরে বসাই, তো নর্থ ইস্টে বিশাল কোণে আমরা বসাই, আমরা লক্ষ্মী মানি। নরেন্দ্র ভাই মোদী বলেছে যে নর্থ ইস্টের রাজ্যগুলো সূর্যোদয় প্রথম তাদের কাছে হয়, পজিটিভিটি তাদের কাছে আসে। একসময় নর্থ ইস্টের রাজ্যগুলো ছোট বলে অবহেলা করা হতো। দীর্ঘ সময় যারা সত্তাতে ছিল কেন্দ্রে, ওনারা কোনো সময় নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীদের নর্থ ইস্টের রাজ্যগুলিকে সম্মান দেয়নি। যে সম্মান অধিকার নর্থ ইস্টের মানুষকে দিয়েছে, সেটা নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। যতটা অধিকার উত্তরপ্রদেশের আছে, মধ্যপ্রদেশের আছে, মহারাষ্ট্রের আছে, ততটাই 37 লক্ষ ত্রিপুরাবাসীর আছে। নরেন্দ্র ভাই মোদী সেটাই সেদিন প্রমাণিত করেছেন। আর 4 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিবেকানন্দ ময়দান, আস্তাবল ময়দানে আসবেন। আমি এখান থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, আপনারা নরেন্দ্র ভাই মোদীকে ধন্যবাদ দেওয়ার জন্য সেই কার্যক্রমে আসুন। এসে মোদীজিকে নতুন ত্রিপুরা করার জন্য উনি যে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রে আমরা কাজ করি, ট্রান্সপারেন্ট সিস্টেমে কাজ করি। সেই দিশাতে সবাই মিলে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। আর এই সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। কেউ যদি ভাবে সরকার চালানোর সময় বিপ্লব দেব দল দেখে সরকার চালাবে, সেটা সম্ভব না। আমি কোন একটা দলের সদস্য আছি, যখন আমি আমার নিজের পার্টি অফিসে যাই, সংগঠন করি, তখন দলের জন্য চিন্তা করি। যখন আমি সেক্রেটারিয়েটে যাই, তখন সবকা সাথ সবকা বিকাশ, নরেন্দ্র ভাই মোদীর মন্ত্র, সবার জন্য ঘর, সবার জন্য জল, মেরিটের জন্য চাকরি, আর সবার জন্য ইনফ্রাস্ট্রাকচার। সেই দিশাতে আমি কাজ করি। আমাদের যে মন্ত্রণালয় আছে সেগুলো কাজ করে, আগামী দিনে সেই দিশাতে কাজ করব। এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে, এই সংস্থার সবাইকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা ভারতের সবচেয়ে ব্যাংকিং বড় ব্যবস্থা, ওনারা 5 লাখ টাকা আজকে অনুদান এই সংস্থাকে দেবে, যেটা আমাকে বলা হয়েছে। আমি তার জন্য, এখানে বসে আছেন ডিজিএম, স্টেট ব্যাংকের প্রতিনিধি, আমার পত্নীও স্টেট ব্যাংকের প্রতিনিধি, আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের নববর্ষের দিনে আপনারা এই সুন্দর কাজটা করেছেন। একটা সুন্দর মেসেজ যাবে ত্রিপুরাবাসীর কাছে, যে যারা আমাদের আশীর্বাদ দাতা, যারা আমাদের আগামী দিনে কি করব সেই বিষয়ে অ্যাডভাইস দিতে পারে, সেই মহিলাদের কাছে আমাকে আজকে পৌঁছে দিয়েছেন। আমি আপনাদের আশীর্বাদ পেয়েছি। আর মনে রাখবেন, আপনাদের আশীর্বাদের জোরে অনেকে আমাকে জিজ্ঞাসা করে মাঝে মাঝে, বিপ্লব বাবু কি এক্সারসাইজ করেন? বা তার জন্য এনার্জি এক্সারসাইজের কারণে আসে না, ব্যায়ামের কারণে আসে না, এনার্জি আসে আশীর্বাদের কারণে। আমার মহিলাদের, মায়েদের আশীর্বাদের কারণে আমার কাছে তাকত থাকে। আর তার জন্য কেউ আমাকে নেগেটিভিটিতে করে হারাতে পারবে না, কারণ আমার কাছে সমস্ত মায়েরা আছে, পজিটিভিটি আমার কাছে আছে, নরেন্দ্র ভাই মোদী আছে। তো ত্রিপুরাকে কেউ পিছিয়ে নিতে যেতে পারবে না। আর সেই দিশাতে ত্রিপুরা চলছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের মেয়র, ওনাকে সবাই জানে, ভদ্রলোক, ভালো মানুষ, ললিত মজুমদার, চুপচাপ থাকেন, কারোর সঙ্গে ঝগড়া করেন না। কালকে উনি প্রমাণ করে দিয়েছেন, উনি ভালো মানুষের সঙ্গে সঙ্গে গুড অ্যাডমিনিস্ট্রেটর প্রমাণ করে দিয়েছেন। অবৈধভাবে যদি ত্রিপুরা সরকারের কোন জমিন কেউ যদি দখল করে, তাকে বরদাস্ত ত্রিপুরা সরকার কোনোদিন করবে না। এবং যেটা পুরনো সরকার হিম্মত করতে পারেনি, কালকে এই অনেক মজুমদার হিম্মত করে দেখিয়ে দিয়েছেন যে না, মোদী আছে, বিপ্লব দেব আছে, তো আগরতলাতে দীপক মজুমদারও আছে। তো
রাজনীতি করে রাজনৈতিক সামনে চাপকা লাগিয়ে ত্রিপুরার মানুষের জমিন দখল করা যায় না। ভূমাফিয়াদের রাজ ত্রিপুরাতে বিপ্লবদের থাকতে কোনোদিন করতে দেওয়া হবে না এবং তাদেরকে জেলের রাস্তা দেখানো হবে। সেই দিশাতে সরকার কাজ করবে। আর এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আবারও পূর্বোদয় সংস্থা সহ অবলম্বনের সমস্ত যে সদস্য রয়েছেন আর আজকের এই কার্যক্রম আয়োজন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের এই নববর্ষ সুন্দর হোক, ভালো হোক। আর যে তৃতীয় ঢেউ আসছে কোভিডের, সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা নিশ্চিত মোকাবেলা করব। হারার নয়, দুইবার হারিনি, তৃতীয়বার আমরা হারবো না, কারণ আমাদের কাছে মোদী আছে। আর আমি এটা বলবো যে ত্রিপুরা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মাস্ক ব্যবহার করব, তারপর ডিস্টেন্স মেনটেন করব, বাজারে যাওয়ার সময় ভিড় জায়গাতে না যাওয়া, ব্যবস্থিত থাকা, যেটা আমরা দ্বিতীয় ঢেউয়ে প্রথম ঢেউ করেছি সেটা আবার স্টার্ট করতে হবে। আমরা করোনাকে নিশ্চিত পরাজিত করব, কারণ আমাদের কাছে মোদী আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। যখন আমি দেখি যে এই যে টিএসআর নিয়োগ হয়েছে তার মধ্যে ভ্রষ্টাচার হয়েছে, উঙ্গলি উঠাচ্ছে, লজ্জা হওয়া উচিত ওদের। আজকে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে, ত্রিপুরার জন্য ইতিহাস তৈরি হয়েছে। আমি তাদেরকে বলবো যদি হিম্মত হয় তো কোনো জায়গায় প্রমাণ করে দিই, রাজনীতি ছেড়ে দেবো যদি প্রমাণ করতে পারে। আজ পর্যন্ত ত্রিপুরাতে যে ট্রান্সপারেন্ট কোনো রিক্রুটমেন্ট নীতি এনেছে তো এই সরকার এনেছে, ভারতীয় জনতা পার্টির সরকার এনেছে, নরেন্দ্র ভাই মোদীর সরকার এনেছে। লজ্জা হওয়া উচিত। একসময় স্বজন পোষণ এমএলএর ঘরে, মন্ত্রীর ঘরে, আত্মীয় স্বজন পরিজন, সেটাই তো ছিল চাকরি মাপকাঠি ক্যাডারের ঘরে। কিন্তু আজকে যতগুলি চাকরি হয়েছে টিএসআর, কেউ বলতে পারে না যে আমার আত্মীয় স্বজন পরিজনের বা কোনো এমএলএ মন্ত্রীর ঘরে গিয়েছে। যে মেরিট ছিল তার কাছে গিয়েছে। ত্রিপুরাতে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। রাজনীতি করার জন্য রাজনীতি না করা, মানুষের জন্য রাজনীতি করা, সেটাই ভারতীয়ত্ব। সেই দিশাতে আমরা কাজ করি। বন্ধুরা, আমরা একটা ত্রিপুরাকে নতুন দিশা নিতে চাইছি। 2047 সাল পর্যন্ত ত্রিপুরা সরকার কি কি করবে আগামী 25 বছরে তার রূপরেখা তৈরি করেছি। আগামী 21শে জানুয়ারি 15 রাজ্য দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা মানুষের সামনে যে চিত্র তুলে ধরবো যে আগামী 25 বছরে আপনার রাজ্যে কি কি হবে, তা আমার ছেলে মেয়েরা নির্ণয় করবে আগামী 25 বছরে সে কোন দিশায় যাবে। আগে সেই দিশা ছিল না, সেটা বোঝে না যারা দীর্ঘদিন দুর্ভাগ্যক্রমে ত্রিপুরাতে রাজনীতি এসে সত্তায় ছিল। সেটা ত্রিপুরার অন্ধকারময় যুগ ছিল। একটু ফটো তোলার জন্য তাড়াতাড়ি স্যার চলে যাবে। মায়েরা अवलंबन पीएम किसान निधि, त्रिपुरा लाइवलीहुड मिशन और केंद्र विभिन्न योजनाओं में राज्य सरकार के साथ कंधा से कंधा मिलाकर चल रही है और हम भी Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.